ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আরেকটা নতুন পেজ নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞানের। আজকে 313 পেজ 313 পেজটা আমরা সলভ করব এবিটি এর। বুঝতেই পারছো তোমরা থাম্বনেল দেখে। এর আগে আমরা যে পেজটা সলভ করেছি সেটা একটু বলে দিই, যারা দেখোনি সেটা হচ্ছে তোমার 25 পেজ আর 1006 পেজটা। ওই পেজ দুটো আমরা সলভ করেছি, ওটা দেখে নেবে। যারা দেখোনি ওটা দেখে নিও। ওখানে সলভ শুধু যে উত্তর বলে দেওয়া তা নয়, তার সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো আছে সেগুলো বুঝিয়ে দেওয়া এবং অন্যান্য যেগুলো বুঝিয়ে দেওয়া যতটুকু, ঠিক আছে, সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন শুধু উত্তর করে দিলাম তা নয়, তার সঙ্গে বুঝিয়েও দেওয়া হয়েছে কোনটা কীরকম, প্রশ্নের উত্তর কেমন হবে, কীভাবে দিতে হবে। আজকেরও সেরকমভাবেই করব, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। দেখো 313 পেজ। এই যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা দেখো কি আছে। বলেছে প্রদত্ত যে জোটটি গ্রিনহাউস গ্যাস নয়, যে জোটটি, সেটা হলো উত্তর হবে অক্সিজেন ও নাইট্রোজেন। অক্সিজেন নাইট্রোজেন এরা গ্রিনহাউস গ্যাস দেখায় না, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্কটি কী? স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্কটি হবে, এটা সমানুপাতিক হবে। একটুখানি দেখে নাও এটা কি করে হচ্ছে। দেখো, এটা জেনে নিলে তোমাদের মনে থাকবে আরও ভালোভাবে। পি এর সঙ্গে ঘনত্ব, এটা ঘনত্ব সম্পর্ক। আমরা পিভি সমান কি জানি? পিভি সমান ধ্রুবক, কে একটা ধ্রুবক, তাই তো, মানে পি সমান কে বাই ভি। আর ডি ঘনত্ব সমান কি জানি? ভর বাই আয়তন, ঠিক আছে, ভিটা আয়তন। তাহলে এখান থেকে দেখো 1/v সমান কি পেয়ে যাচ্ছি? 1/v সমান এখান থেকে পেয়ে যাচ্ছি d/m সমান 1/v। এখানেও 1/vর মানটা বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কি চলে আসছে? k ইন্টু d/m, এটাই পেয়ে গেলাম। এবার দেখো কেটা তো ধ্রুবক আর এম, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এমটা ধ্রুবক, তাহলে কে আর এম এটা একটা ধ্রুবক। তাহলে এটাকে যদি k1 ধরি, ডি, তাহলে পি আর ভি এর মধ্যে, পি আর ডি এর মধ্যে সম্পর্কটা কী হলো? পি ভ্যারিজিয়াস ডি, তাই তো। তার মানে এদিকে দেখো পি ভ্যারিজিয়াস ডি, এই সম্পর্কটা হবে, তার মানে সমানুপাতিক। বোঝা গেল কী জন্য সমানুপাতিকটা হলো? এবার দেখো যেটা দেওয়া আছে 1.3, দেখো বলেছে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী, এই যে সমীকরণটা দেওয়া আছে, বলেছে 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে সেটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে চলো এটাও করতে হবে, ম্যাথামেটিক্যাল প্রশ্ন। দেখো এখানে সমীকরণটা ছিল এটাই, ঠিক আছে। দেখলে এই সমীকরণটা সমতাবিধান করাই আছে। এদিকে যে কটা অক্সিজেন আছে ওদিকে সে কটা অক্সিজেন, এদিকে যে কটা হাইড্রোজেন কার্বন ওদিকে সেটা হাইড্রোজেন কার্বন আছে, দেখলে বুঝতে পারবে। সমতাবিধান করার পর আমার এই অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে। ওখানে দেওয়া আছে তীরচিহ্ন সমতাবিধান করার পরে সমান চিহ্ন দেয়, আর তীরচিহ্ন দিলে অসুবিধা নেই, তাই তীরচিহ্ন দিয়েছে। যাই হোক, তোমরা যখন করবে তখন সমান চিহ্ন দিয়েই করবে। এবার দেখো তাহলে এই সমীকরণ থেকে আমরা কী পাচ্ছি? সমীকরণ থেকে আমরা জানি যদি এরকম হয়, সেখান থেকে আমরা পাবো এরকম যে CH4 আর কিছু নেই, মানে তাহলে এখানে 1 আর এটা 2 আছে, তার মানে এটা 2 মোল, ঠিক আছে। এটা 1 মোল 2 মোল, তার মানে কি হলো যে 1 মোল CH4 এর জন্য আমার 2 মোল অক্সিজেন লাগছে। 1 মোল CH4 পোড়াতে আমার লাগছে কত? 2 মোল অক্সিজেন লাগছে। আর এখানে বলেছে 10 মোল পোড়াতে কত আয়তন অক্সিজেন লাগবে, কত আয়তন বলেছে, মোল নয় কিন্তু। আমি সমীকরণ থেকে পাচ্ছি কি 1 মোল পোড়াতে 2 মোল অক্সিজেন লাগছে, তাহলে 10 মোল পোড়াতে ওই নিয়মে করলে কত? 20 মোল লাগবে অক্সিজেন। এবার সেই 20 মোল অক্সিজেনের আয়তনটা আমাকে বার করতে হবে। আমরা জানি কি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 20 মোলের আয়তনটা কত? তার সঙ্গে 22.4 লিটার গুণ হবে, গুণ করলে এটাই হবে উত্তর, ঠিক আছে, বোঝা গেল। এবার যেটা আছে দেখো বলেছে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কী? এখানে এটাই হবে ওয়াট মিটার টু দ্য -1 আর কেলভিন টু দ্য -1, ঠিক আছে, এটাই হবে উত্তর। এই ধরনের যে প্রশ্ন, এই তোমার একক সংক্রান্ত প্রশ্ন, সিজিএস বিভিন্ন রাশির সিজিএস এবং এসআই একক সংক্রান্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি একটা শর্টস ভিডিওর আকারে সেখানে দিয়েছি, তোমার আই বাটনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও, ঠিক আছে।
তোমাদের মাধ্যমিকের যে কোনো রাশি আছে সবগুলো রাশির এসআই একক এবং সিজি একক দিয়ে দিয়েছি ওখানে। ওটা তোমরা যদি না দেখাতে করে দেখে নিও তাহলে একসঙ্গে সব পেয়ে যাবে একই জায়গায়, যেটা তোমাদের সুবিধা হবে। কারণ এই একক সংক্রান্ত প্রশ্ন থেকে প্রায় আসে, তোমার প্রশ্ন একটা থাকেই প্রায়। এবার দেখো তারপরে প্রশ্ন বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করলে ওই অবস্থায় ফোকাস দৈর্ঘ্য এফ ড্যাশ হলে নিচের কোনটি সঠিক। তার মানে এফ ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণকে আমি জলে নিমজ্জিত করলাম, বলছে তারপরে তার ফোকাস দৈর্ঘ্য এফ ড্যাশ হলো, তাহলে এদের মধ্যে কোনটা সঠিক। আমরা জানি কি যে কোনো দর্পণের ফোকাস দৈর্ঘ্য মাধ্যমের উপর নির্ভর করে না, ঠিক আছে। তাহলে এখানে জল মাধ্যমে নিমজ্জিত করলেও তার ফোকাস দৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে না, তার মানে এফ আর এফ ড্যাশটা সমান হবে। তাহলে উত্তরটা কোনটা হবে, সির দাগের, ঠিক আছে, এফ ড্যাশ সমান এফ, এটাই। তারপর হচ্ছে প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এখানে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার হবে, এটা তোমাদের হবে অবলোহিত রশ্মি, ঠিক আছে। তারপরে হচ্ছে এক কুলম আধানকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে গেলে কি পরিমাণ কার্য করতে হবে। এটা হবে 1 জুল কাজ করতে হবে, ডি, ঠিক আছে। তাহলে 1.8-এ দেখো যেটা দেওয়া আছে যে 1.8 কি, হ্যাঁ 1.8, 1 বিওটি সমান কত জুল। দেখো এটা উত্তর বলার আগে বলছি এই ধরনের প্রশ্নও কিন্তু দেওয়া আছে, মানে বিভিন্ন এককের মধ্যে সম্পর্কটা কী, 1 বিওটি, আরও অনেক একক আছে, সেই এককের সঙ্গে অন্য একটা এককের সম্পর্ক কী, সেগুলো কিন্তু সেই ধরনের ভিডিও দেওয়া আছে, 4টে ভিডিও দেওয়া আছে এই ধরনের, মানে অনেকগুলো এরকম সম্পর্ক দেওয়া আছে। তোমরা সেখানে এটাও দেওয়া আছে 1 বিওটি সমান কত জুল, আবার ঠিক আছে এরকমভাবে আরও অনেকগুলো সম্পর্কের দেওয়া আছে, মানে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, এরকম অনেকগুলো। সেরকম 4টে ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আই বাটনেও তোমাদের দিয়ে দেবো কয়েকটা, সেখান থেকে তোমরা ওখানে দেখে নিতে পারো, ঠিক আছে। তাই এখানে আমি উত্তরটা বলছিলাম। এবার দেখো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী নিচের কোন হ্রাসমান ক্রমটি সঠিক। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী নিচের কোন হ্রাসমান ক্রমটি সঠিক। দেখো কোনটা সঠিক হবে, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সব থেকে কার বেশি, সব থেকে হচ্ছে আলফার বেশি, ঠিক আছে, আলফা রশ্মি, তারপরে বিটা, তারপরে গামা, তাহলে এইটাই হচ্ছে সঠিক। বলেছে হ্রাসমান ক্রম মানে বড় থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে আলফা বিটা গামা, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, এটাই তাহলে এর দাগেরটা। তারপর বলেছে দেখো পরের প্রশ্ন, নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়। সন্ধিগত মৌল নয় হচ্ছে সি, ক্যালসিয়াম, ঠিক আছে। নিচের কোন যৌগের মধ্যে তড়িৎযোজী সমযোজী অসমযোজী 3 প্রকার বন্ধন আছে। এখানে উত্তরটা হবে এটা ডির দাগেরটা, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তারপরে প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটা হলো জারণ, ক্যাথোডে বিজারণ হয়, অ্যানোডে জারণ। তারপর হচ্ছে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না যে গ্যাস, সেটা কোনটা, সেটা হচ্ছে দেখো এখানে যেটা হবে এইচসিএলকে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়, কিন্তু সেখানে এইচসিএল কিপ যন্ত্রে প্রস্তুত করতে গেলে অনেক মানে ঝামেলা পোহাতে হয়, খুব সহজে যে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় তা নয়, ঠিক আছে। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এগুলোকে খুব সহজে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়। যেগুলোর ক্ষেত্রে সাধারণত যেসব গ্যাসের ক্ষেত্রে তাপ প্রয়োগ করতে হয় না, সেই সব গ্যাসের ক্ষেত্রে কিপ যন্ত্রে তারা প্রস্তুত করা যায়। এইচসিএল কিন্তু তাপ প্রয়োগ করতে হয়, আর কিপ যন্ত্রে প্রস্তুত করতে গেলে এইচসিএলের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, সেই জন্য এখানে উত্তরটা এইচসিএলই হবে, ঠিক আছে। খুব সহজে যেহেতু হয় না তাই উত্তরটা এইচসিএল হবে। একেবারে যায় না তা না, অনেক কন্ডিশন মেনটেন করে তবে যায়, এই যে ব্যাপার। তারপরে 1.14 দেখো থার্মিট মিশ্রণটি হলো কোনটা, সেটা হবে দেখো সির দাগাটা Fe2O3 ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম, ঠিক আছে। 3 ভাগ আর 1 ভাগ, এটা সেখানে ভাগটা নেই, শুধু কোনটা দেওয়া আছে এটা উত্তরটা হবে এটা। প্রদত্ত কোন যৌগটির সঙ্গে জলীয় সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটা হবে উত্তর বি, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। উত্তরটা হবে অ্যাসিটিক অ্যাসিড। এবার পরবর্তী প্রশ্নগুলো দেখো 2.1 বলেছে ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। ভূ উষ্ণতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব অনেকগুলো হয়, তার মধ্যে একটাই এখানে দিতে হবে। সেখানে দেখো একটা এখানে বলছি যে উচ্চ উষ্ণতায় বহু পতঙ্গ পাখি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, ফলে ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে, এই একটা বললে হবে। তারপরে যে একটা শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য হবে, তাই সৌরশক্তি বায়ুশক্তি যে কোনো একটা বলে হবে। তারপর জ্বালানির তাপন মূল্যের এসআই একক, এটাও কিন্তু তোমাদের
একক সংক্রান্ত এই একক সংক্রান্ত বললাম এক্ষুনি, একক সংক্রান্ত ভিডিও দেওয়াই আছে তোমাদের, সেটা আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও, তো এখানে আর বলছি না। এবার দেখো সত্য মিথ্যা যাচাই করতে বলেছে যে একই চাপ ও উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন গ্যাসের একই আয়তন অণুর সংখ্যা, একই আয়তন অণুর সংখ্যা আলাদা। অক্সিজেন গ্যাসের একই আয়তনে হবে, একই আয়তনে অণুর সংখ্যা, ঠিক আছে, অণুর সংখ্যা কত? আমরা জানি কি অ্যাভোগাড্রো বলো কী বলেছে, একই চাপ উষ্ণতায় সম আয়তন যে কোনো গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কী হয়, একই হয়, কিন্তু এখানে বলেছে আলাদা, তাহলে এটা কী হবে, মিথ্যা। এবং একই চাপ উষ্ণতা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্যাসের একই আয়তনে অণুর সংখ্যা আলাদা বলেছে, ঠিক আছে, একই আয়তনে অণুর সংখ্যা আলাদা, কিন্তু এটা ভুল, এটা সম আয়তনের ক্ষেত্রে অণুর সংখ্যা একই হয়, এটা মিথ্যা হবে। তারপর দেখো 13 গ্রাম C2H2 গ্যাসের জন্য মানে অ্যাসিডিন গ্যাসের জন্য 13 গ্রাম অ্যাসিডিন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। আদর্শ গ্যাস সমীকরণ আমরা কী জানি, পিভি সমান এনআরটি, তাই তো। এখানে এনের মানটা শুধু বার করতে হবে। এনের মানটা কী করে বার করব, দেখো আমার এই যে গ্যাসটা C2H2 গ্যাসের আমাকে আণবিক ভরটা বার করতে হবে, গ্রাম আণবিক ভরটা কত? কার্বনের ক্ষেত্রে পারমাণবিক ভর 12, তার দুটো কার্বনের 12 দুগুণে 24, আর হাইড্রোজেনের 1 পারমাণবিক ভর, আর দুটো হাইড্রোজেন মানে 2, তাহলে 24 আর 2 কত 26 হয়। সেই 26টা হলো এর গ্রাম আণবিক ভর। এবারে এই 13 গ্রামকে 26 ভাগ করতে হয়, ভাগ করলে আমি এনের মানটা পেয়ে যাব, ঠিক আছে, মানে মোল সংখ্যা যেটা। 13 গ্রামকে 26 ভাগ করলে কত 1/2, তাহলে আদর্শ গ্যাস সমীকরণটা হয়ে যাবে পিভি সমান হাফ আরটি, ঠিক আছে, এটাই। তারপরে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন এখানে অধিক নয় অর্ধেক হবে, অধিক করা হলে তাহলে চাপ বৃদ্ধির মানটা বার করা যাবে না। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, তাহলে চাপ বৃদ্ধির পরিমাণ কত হবে, চাপ বৃদ্ধির পরিমাণ হবে দ্বিগুণ, ঠিক আছে, বৃদ্ধির পরিমাণ হলে দ্বিগুণ হবে। এটা কী করে হলো একবার একটু দেখে নাও। দেখো আমরা জানি কি বয়লের সূত্র, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা বলেছে কিছু পরিমাণ গ্যাসকে, তাহলে তাপমাত্রা নির্দিষ্ট আছে, কিছু পরিমাণ গ্যাস মানে ভরটাও নির্দিষ্ট আছে, তাই সেখানে তাহলে বয়লের সূত্র ইউজ হবে। বয়লের সূত্র আমরা কী জানি, P1 সমান P2 V2, প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন আর অন্তিম চাপ অন্তিম আয়তন। V1 এটা V1টা V ধরেছি, তাহলে V2টা বলেছে অর্ধেক, তাহলে V এর অর্ধেক করলে তাহলে V/2, ঠিক আছে, এটাই হবে। আর চাপটা তো প্রাথমিক চাপ P1 আর অন্তিম চাপ P2, ঠিক আছে, এটা ধরে নিয়েছি। আর চাপের মধ্যে সম্পর্ক আমি বার করবো, আর VB কেটে গেলে কী পাওয়া হচ্ছে, P2টা কত হচ্ছে, P2টা আমরা পাচ্ছি 2P1। তাহলে দেখো চাপটা কতটা বৃদ্ধি পেলো, প্রাথমিক চাপের দ্বিগুণ বৃদ্ধি পেলো, তাহলে চাপ বৃদ্ধির পরিমাণটা কত হবে, প্রাথমিক চাপের দ্বিগুণ, ঠিক আছে, বুঝে গেল। দেখো আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এটা, আর ক্ষেত্র প্রসারণ হলো বিটা, এদের মধ্যে সম্পর্কটা হলো এটাই হয়, এটা আমরা জানি, যদি না জেনে থাকো এটা জেনে নাও, এদের মধ্যে সম্পর্ক এটা। তাহলে সেখান থেকে বিটা বাই গামা এটা সমান তাহলে কত আসবে, 2/3, তাহলে অনুপাত তাহলে কী হলো, β/γ সমান 2:3, এটাই হচ্ছে অনুপাত, ঠিক আছে। তারপরে প্রশ্নটা আছে অথবা প্রশ্ন, ওই দাগে 2.5 অথবা বলেছে সেলসিয়াস স্কেলে উষ্ণতার বৃদ্ধি হলে কেলভিন স্কেলে উষ্ণতার বৃদ্ধি কত হবে। সেলসিয়াস স্কেলে উষ্ণতার বৃদ্ধি হলে কেলভিন স্কেলে ও উষ্ণতার বৃদ্ধিটা ততটাই হবে, মানে একই থাকবে, ঠিক আছে। সেলসিয়াস স্কেলে যতটা বৃদ্ধি হয়েছে, মানে সেলসিয়াস স্কেলে যদি 10 সেন্টিগ্রেড বৃদ্ধি হয় 10 ডিগ্রি সি, তাহলে কেলভিন স্কেলে 10 কেলভিন বৃদ্ধি পাবে, বুঝে গেল, এটা হচ্ছে উত্তর। তো উত্তরটা হবে একই বৃদ্ধি হবে, ঠিক আছে। তারপর 2.6 বলেছে একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে। আপাতন কোণ হয়ে যাবে 0 ডিগ্রি, মানে বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায় মানে অবতল দর্পণের উপর লম্বভাবে পড়বে, ঠিক আছে। তো এই ছবিটা দেখাই, এটা যদি অবতল দর্পণ হয়, অবতল দর্পণ এই পারে একটা হচ্ছে এই পারে আপতিত হবে, তার বক্রতা কেন্দ্র, এটা যদি বক্রতা কেন্দ্র দিয়ে গেলে লম্বলম্বী হলে দর্পণের উপর লম্বভাবে আপতিত হবে। লম্বভাবে আপতিত হওয়া মানেই হচ্ছে তাহলে এই লম্বভাবে ওই পথ দিয়েই ফিরে আসবে, তাহলে লম্বভাবে আপতিত হওয়া মানে আপাতন কোণটা 0 ডিগ্রি, ঠিক আছে, আর প্রতিবন কোণটাও 0 ডিগ্রি, তাহলে এখানে আপাতন কোণের মান হবে 0 ডিগ্রি। তারপরের প্রশ্ন যেটা আছে যে কত 2.7 বলছে যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটি লেখো। তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটি হবে
4000 অ্যাংস্ট্রম থেকে দেখো 8000 অ্যাংস্ট্রম, 4000 না 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম, এটা হলো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা। তারপরে কত বলে, তারপর কি বলেছে, একটি তারকে দুভাগে ভাগ করলে তার রোধাঙ্কের কি পরিবর্তন হবে? না, দেখো তারকে যদি দুভাগে ভাগ করা হয়, মানে যত ভাগে ভাগ করা হবে না কেন, তার রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। রোধ যদি হতো তাহলে তার রোধের পরিবর্তন হতো, কিন্তু রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কারণ রোধাঙ্ক শুধুমাত্র তাপমাত্রা ও উপাদানের উপর নির্ভরশীল, সে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। বুঝে গেল? তাই শুধুমাত্র তাহলে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তারপরে প্রশ্ন হচ্ছে 2.9 ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরের প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তির উৎপাদন হয়? এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সাহায্যে শক্তির উৎপাদন হয়। তারপরের প্রশ্ন, যে তেজস্ক্রিয় মৌলের খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? এটা হবে হিলিয়াম। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়। তারপরে যে প্রশ্নটা আছে দেখো, তারপরে আছে তোমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহৃত হয় কি? এটা হবে নাইট্রোজেন। ঠিক আছে। ধাতু সংকর ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে, শতকরা সর্বোচ্চ ইনভারে যেটা থাকে, ঠিক আছে, ওটা কী হবে? ধাতু সংকর সবচেয়ে যে ধাতুটি সর্বোচ্চ পরিমাণে থাকে সেটা হলো আয়রন। ঠিক আছে। তারপরে একটি ক্ষার ধাতু, সেটা হবে পটাশিয়াম। চারটা, আয়রনের মরিচা রোধে যে ধাতুটিকে প্রলেপ দেওয়া হয় সেটা হলো জিঙ্ক। ঠিক আছে, দুইয়েরটা, এর সঙ্গে 2। তারপরেরটা দেখো, তারপরটা বলেছে Ma2 একটি তৈজয়ী যৌগ। এখানে এমটা ধাতু বলেছে, ধাতব, আর এটা অধাতব মৌল। তাহলে জলীয় দ্রবণে এটি কি কি আয়নে বিয়োজিত হবে? সমীকরণ দাও। দেখো দেখো এটা একটু বুঝে নাও ভালো করে। ধাতু যদি এমটা বলেছে ধাতু, আর এটা কি বলেছে? অধাতু। ধাতু হলে সে সবসময় ধনাত্মক আয়ন দেবে, মানে ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করলে ধনাত্মক হয়ে যায়, ধনাত্মক আয়ন। তাহলে এমটা হবে 2+, যেহেতু দেখো দুটো কেন হলো? যেহেতু এমের এটা দুটো আছে, ঠিক আছে, এমের ডান দিকে যে আছে, এ মৌলটা দুটো আছে, সেই জন্য এমের উপরে দুটো হবে, দুটো ইলেকট্রন। ঠিক আছে। এটাই তো আমাদের সংকেত লেখার নিয়ম ছিল। নিয়ম যদি না জেনে থাকো এটা জেনে নাও। মানে সংকেত লেখার নিয়ম হলো এটা, যে এর যোজ্যতা এর এখানে বসবে, আর এর যোজ্যতা এর এখানে 2 আসে, মানে এর যোজ্যতা 2। যোজ্যতা 2 মানে হচ্ছে ইলেকট্রন দুটো ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এটাই। তাহলে দুটো যেহেতু ইলেকট্রন ছাড়ছে, তার মানে এখানে 2 আছে, মানে এখানে 2+। আর এখানে দেখো, এখানে যদি এখানে কিছু নেই, মানে 1 আছে, সেই জন্য এর আয়নটা হবে মাইনাস। প্লাস হলে আয়টা অবশ্যই মাইনাস হয়ে যাবে। এটা তো প্লাস, মানে ধাতুগুলো প্লাস হয়, যেহেতু প্লাসটা কেন হলো? ধাতু বলে প্লাস, আর ইলেকট্রন ত্যাগ করে, আর সেই ইলেকট্রনটা গ্রহণ করে, সেখানে মাইনাস হয়ে যাবে। এখানে একটা হবে না দুটো হবে, তা নির্ভর করে এখানে কটা আছে। যেহেতু এখানে একটা আছে, তার মানে সেই জন্য এটা 1 হবে। ঠিক আছে। আর এখানে যেহেতু দুটো, তাই এখানে 2 বসে যাবে। বুঝে গেল? তাই এইভাবে এটাই হয়ে গেল সেই সমীকরণ। বলেছে সমীকরণ লিখতে বলেছে, আর কোন কোন আয়নে বিভাজিত হচ্ছে সেটাই লিখতে বলেছে। তাহলে এখানে বলবো এই M2+ আয়ন আর A- আয়নে বিভাজিত হয়ে যায়, এবং সমীকরণটা হলো এটাই। বুঝে গেল? এবার দেখো পরবর্তী প্রশ্ন আছে, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন ধরনের ধাতুগুলো নিষ্কাশিত হয় বলো তো? যেগুলো তীব্র ইলেকট্রন, মানে ধনাত্মক তড়িৎ ধনাত্মক মৌল, যেগুলো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। ঠিক আছে, সেগুলো কোনগুলো? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো। তাহলে এখানে যে কোনো একটা ধাতুর নাম বলবে। ঠিক আছে। তারপরে রূপোর তড়িৎ লিপনের তড়িৎ বিশ্লেষী হিসাবে কী নেওয়া হয়? তড়িৎ বিশ্লেষী হিসেবে যেটা নেওয়া হয়, পটাশিয়াম অরোসায়ানাইড, না অরো নয়, ওটা হবে আর্জেন্টো সায়ানাইড। সংকেতটা কি একটু দেখে নাও। যখন এরকম বলবে তখন সংকেতটাও লিখে দেবে, অসুবিধা নেই। ঠিক আছে, সংকেতটাও যদি জানো লিখে দেবে, মানে এটা জেনে যাবে। এরকম বললে এইভাবে লিখবে, আর্জেন্টো মানে AgCN2 ব্র্যাকেট ক্লোজ। দেখো পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এখানে যদি তোমার সোনার তড়িৎ লেপন করতো তখন হতো অরোসায়ানাইড, মানে KAuCN2, শুধুমাত্র Agর জায়গায় AU হয়ে যেত, সেটা হয়ে যেত
AuCN হোল 2 পটাশিয়াম, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু থাকবে, ঠিক আছে। পটাশিয়াম অরোসায়ানাইড হতো, আর এটার নাম হলো পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, ঠিক আছে। বেশ, তারপরের প্রশ্নটা হলো কি, যে একটি অধাতব তড়িৎদ্বারের উদাহরণ। অধাতব তড়িৎদ্বার হলো গ্রাফাইট, ঠিক আছে, গ্রাফাইট, অধাতব তড়িৎদ্বার গ্রাফাইট, তড়িৎদ্বার হলো গ্রাফাইট। তারপর হচ্ছে কোন আয়ন লোহায় মরিচা পোড়া ত্বরান্বিত করে, সেটা হলো ক্লোরিন আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন লোহায় মরিচা পোড়া ত্বরান্বিত করে, ঠিক আছে। তারপর একটা হচ্ছে তার অথবা, ওই প্রশ্ন অথবা ইলেকট্রন কোন কোন ধাতুর সংকর ধাতু। ইলেকট্রন মানে এই ইলেকট্রন নয়, কিন্তু যে ইলেকট্রন হচ্ছে তড়িৎ প্রেরণ করে সেই ইলেকট্রন নয়, এই ইলেকট্রনটা হলো একটা সংকর ধাতু, তার নাম হলো ইলেকট্রন, ঠিক আছে। এটা হলো সেই সংকর ধাতুর নাম ইলেকট্রন। সেই ইলেকট্রন দেখো কোন কোন ধাতু, ধাতুটা হলো যার সঙ্গে ম্যাগনেসিয়াম আর জিঙ্ক, এই দুটো ধাতুর সংকর ধাতু হলো ইলেকট্রন, ঠিক আছে। ম্যাগনেসিয়াম আর জিঙ্ক বলছে, এখানে কোন কোন ধাতু বলেছে, এই দুটো ধাতু ম্যাগনেসিয়াম আর জিঙ্ক। তারপরে হচ্ছে দেখো পরবর্তী প্রশ্নটা, যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে বাদামি অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। সেটা হলো ফেরিক হাইড্রক্সাইড, তাহলে সংকেতটা কি, FeOH হোল 3, ঠিক আছে, FeOH হোল 3, এটাই। তারপরে আইউপ্যাক নাম লেখো CH3COCH3, এর আইউপ্যাক নাম হলো প্রোপানন, ঠিক আছে, প্রোপানন। তারপর ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত লেখো। সংকেতটা কী হবে দেখো, ভিনিগারে যে কার্যকরী মূলকটা থাকে তার সংকেতটা হবে এইরকম, এইটা হচ্ছে সাধারণ সংকেত COH, এর গঠন সংকেতটা যদি দেখাই CO, আর এইটা OH, ঠিক আছে, এটাই হলো সংকেতটা, ঠিক আছে। ওই কার্বক্সিলিক অ্যাসিড যেটা। আচ্ছা, তারপরে হচ্ছে কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টি করতে যে গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম কি, এটা হবে অ্যাসিটিলিন, ঠিক আছে, এটা হবে অ্যাসিটিলিন, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের সবগুলো মানে প্রশ্নগুলো সলভ হয়ে গেল, সমাধান, এতগুলো প্রশ্ন ছিল 1 নম্বরের যে প্রশ্নগুলো, সেগুলো। আর 2 নম্বরের প্রশ্ন আমার ইচ্ছা আছে এখান থেকে তোমাদের একটা পুরো এটা করে নিয়ে, মানে পুরো টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো কমন, টেস্ট পেপারে করে পুরোটা যে প্রশ্নগুলো কমন আছে সেই প্রশ্নগুলো তোমাদের করে দেওয়ার একটা ইচ্ছা আছে আমার। তোমরা যদি কমেন্ট করো তাহলে সেটা আমি দেখতে পারি, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত। আর গাণিতিক প্রশ্নগুলো যদি সলভ করতে চাও আমার কাছে তাহলে কমেন্ট করো, তাহলে গাণিতিক প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক দিয়ে উৎসাহ দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটাও করে নিও। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো।